নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা উপাস্য দেবতা। ভূতের কোনো ঠিকানা থাকে না। শৈশবে এক রকমের ভূত, বড় হয়ে আরেক রকমের ভূত। ভূতেরা নানা রূপে নানা ঘটনায় জীবনে হাজির থাকবেই। শৈশবে ভূতের কথাই বলা যায়। যেমন আমাদের দেশে শরৎকালে পূজার বাদ্যি বাজলেই আশ্চর্য এক নেশা জড়িয়ে যেত সারা শরীরে। মা আসছেন, আমাদের মা অন্নপূর্ণা। প্রকৃতই তিনি মা দুর্গা না খড়কুটোর একটা মূর্তি কখনো ভাবিনি। মহালয়ার দিনের কথাও মনে হয়। আমার বাবা মশাই যাবেন নদীতে ডুব দিতে। সূর্যোদয়ের আগে বাবা ডুব দেবেন গঙ্গায়। তখন দেশ থেকে এসে আমার বাবা সবে জঙ্গলে বাড়িঘর বানিয়েছেন। তখন আমাদের সম্বল বলতে বাঁশের খলসা দিয়ে খড়ের দুটো ঘর, কুঁড়ে ঘর। একটিতে আমরা থাকি, অর্থাৎ বাবা, মা, আমি আর আমার ছোট দুই ভাই। আরেকটাতে থাকে একটা বেয়াড়া গরু। দুধ দেয় না, তবে তার গোবরটুকু মামুনের পরিবারে বড় কাজে আসে। কারণ সকালে আমার মার কাজই ছিল জলে গোবর গুলে বাড়ির উঠোনে, বাড়ির গাছপালা, জঙ্গলে যাই কিছু থাক না কেন চারপাশে সর্বত্র গোবর ছড়া দিয়ে বাড়িটাকে অশুভ প্রভাব থেকে রক্ষা করবে। আমাদেরও বিশ্বাস অটুট, রাতের অন্ধকারে যতই ভূতেরা জঙ্গলের মধ্যে নৃত্য করুক, বাড়ির ত্রিসীমানায় তারা যে কিছুতেই ঢুকতে সাহসই পাবে না। কারণ বাড়ি এবং তার চারপাশে এই গোবর ছড়ার গুণে মন্ত্রপুত হয়ে আছে। আমরা নির্ভয়ে তখন তিন ভাই কোথাও দূরে শনি পূজার প্রসাদ নিতে গেলে ভূতের জায়গাগুলোতে রাম নাম জপ করতাম। না গিয়েও উপায় থাকে না। বাবা আমার একাই গেছেন শনি পুজো করতে। জমি, গাছপালা, জঙ্গল পার হয়ে আবার বড় বড় আমের বাগানও পার হতে হয়। তখন মানুষজন এদেশে আসছে পূর্ব পাকিস্তান থেকে। সবে দেশ ভাগ হয়ে যাওয়ায় আমার বাবা জ্যাঠারা যেমন যতটুকু সঙ্গে নেওয়া যায় তাই নিয়ে রওনা দিয়েছিলেন কিছুকাল আগে। তেমন আরও যারা পরে আসছেন তাদের কাছেও বাঞ্জেটিয়ার জঙ্গল এবং পাশের রাজা মহারাজাদের আমবাগান মাইলের পর মাইল বসবাসের জায়গা হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে রাতে বের হওয়া সোজা কথা ছিল না। সামনে কিছু জমি পার হলেই সিপাহীদের ট্রেনিং সেন্টার। সকালে আর সন্ধ্যায় দুবার নিয়ম করে বিউগল বাজানো হয়। তখন যতই জঙ্গলের মধ্যে অন্ধকার থাকুক কিংবা কারবালা কবরভূমি থেকে যতই ভূতেরা নাচানাচি করার জন্য জঙ্গলের প্রকৃষ্ট অন্ধকারে ঢুকে যাক না, আমরা ভয় পেতাম না। কারণ অদূরেই বিউগিল বাজে। অবশ্য আমাদের বিনা অনুমতিতে পুলিশ সেন্টারে ঢোকার নিয়ম ছিল না। যাই হোক, আমরা আমাদের অবধারিত সত্যকে খুঁজে পেয়েছি। আমরা নিশুতি রাতেও ঘর থেকে বের হতে ভয় পাই না। যেমন বাবা বলতেন, পকেটে ঠাকুরের বেলপাতা আছে তো? আছে। কোমরের ঘুনসিতে জালকাঠি আছে তো? আছে। আসলে জালকাঠি বস্তুটি লোহার তৈরি, খ্যাপলা জালে মাছ ধরার নিমিত্ত ব্যবহার হয়ে থাকে। বাবার আমার মাছ ধরার স্বভাব আছে বলে দেশ থেকে, অর্থাৎ আমাদের সেই সুদূর দূর দেশ অর্থাৎ আমাদের জন্মভূমি থেকে যা আমরা ফেলে এসেছি, যেমন জমি, ঘর, বাড়ি, আমাদের প্রিয় গোপাট, পুকুর পাড়ের সুস্বাদু আম, জাম, নারকেল গাছ এবং জ্যাঠামশাইয়ের বাবাকেও ধমক দিয়েছিলেন, সব চলে যাচ্ছে আর তোর খ্যাপলা জাল হিন্দুস্তানে কী স্মারক হিসাবে নিয়ে যাবি? বাবার কাতর উক্তি, কী করি সোনা ভাই, মন যে মানে না। তা মন নাই মানতে পারে। যদি কারো বাবা দেশে পূজা অর্চা করে বেড়ান, বাড়ির গৃহদেবতারও পুজো দেন দুবেলা। আর যার কোনো কাজ নেই, কারণ সংসার কিভাবে চলবে, দক্ষিণে বাজার থেকে কোন মুদির ঘর থেকে সওদা হবে, উত্তরের বিলের জমিতে আমন ধানের কোন বীজ ছড়িয়ে দেওয়া হবে এবং তরমুজের জমি থেকে কোন পাইকারকে তরমুজ বিক্রি করা হবে, তার সব সিদ্ধান্ত আমার দুদু কাকার। বাবা দুদু কাকা অর্থাৎ তার ছোট ভাইকে বিশেষ সমীহ করতেন। ডালু যখন কইছে নিয়া যাও, আমার দুদু কাকাকে দেশ গায়ে অর্থাৎ আমরা যেখানে জন্মেছিলাম, বড় হয়েছিলাম,
তার লোকজন কম বেশি সবাই ডালু কর্তাকেও ভয় পেত। আমরাও পেতাম। অগত্যা বাবা আমার সোনা জ্যাঠামশাইকে করজোরে বলেছিলেন, সোনা ভাই, একখান কথা আছে। কি কথা কও? সোনা ভাই, ডালুরে কিন্তু কিছু কইবেক না। কি কইতে বারণ করছো? ওই খেপলা জালখানার কথা। ডালু জানতে পারলে, কারণ ডালুর মাথার ঠিক নাই, এতগুলি মানুষের 3টা গয়না নৌকায় নারায়ণগঞ্জে যাইব কি কইরা? সঙ্গে বাক্সপটরাও মেলা। জালখান কথা শুনলে খেইপা যাইব। তা যাইতেই পারে, তার মাথাও ঠিক থাকার কথা না। হিন্দুস্তানে গিয়া খামুকি থাকমু কোনখানে, তারই তো ঠিক নাই। আপনি সোনা ভাই যাই কন, আমি কিন্তু আমার খেপলা জাল ফেইলা যামু না। আর কি করেন, আমার সোনা জ্যাঠামশাই জানেন বাবা আমার সরল সোজা মানুষ, আবার নেশার ঘোরে, অর্থাৎ মাছের নেশা যারে কয়। ভূতের নেশার চেয়ে মাছ মারার নেশাও জীবনে কম গুরুত্বপূর্ণ কাজ নয়। তার এই ভাইটি বড় পরিবারে যখন যে মাছের দরকার হয় যোগান দিয়ে থাকে। বর্ষাকালে 2-3 মাস বড় বড় কই মাছ ধানক্ষেত থেকে তুলে আনেন। বাড়িতে আছে কত রকমের জালই, কইয়া জাল, ধর্মজাল, খেপলা জাল, কোচ জাল, আরও কত কিছু। তার মধ্যে মাত্র একটা খেপলা জাল নিতে চায় বাড়ির ধনকর্তা। খুবই সামান্য আবদার। কাজেই বললেন, ধনবউর যে বড় গাটরি আছে তার মধ্যে লুকাইয়া রাখো। ধনবউয়ের পোটলা পুটলি ডালুর খুঁজা দেখার সাহস নাই। সে যাই হোক, সোনা জ্যাঠামশাই আরও বলেছিলেন, আরে ওই দেশে বর্ষাকালে আমগো দেশের মতো মাঠঘাট নদী নালা জলে ডুইবা থাকে না। নদী নালা বিলও নাই, শুকনা দেশ, মাছের আকাল। সেইখানে ওই খেপলা জাল কোন কামে লাগবো? এদেশে এসে বাবাও সেটা টের পেয়েছিলেন এবং এমন জঙ্গলের মধ্যে পড়ে গিয়ে আরও আতান্তরে পড়ে গেছিলেন। জঙ্গলের অনতি দূরে কারবালা। আসলে এটা একটা সুবৃহৎ গোরস্থান। শ্মশান কিংবা গোরস্থান যাই হোক, ভূতের একটু বেশি মাত্রায় উপদ্রব থাকে। সেই ভূতের উপদ্রব থেকে রক্ষা পাবার নিমিত্ত তিনি এক সকালে আমাদের 3 ভাইকে ঘুনশিতে 3টে জালকাঠি ঝুলিয়ে দিয়েছিলেন। আর তার একটাই কথা, যাক, এই লোহার জালকাঠি যখন সঙ্গে আসে তোমাকে ডর নাই। ভূতের বাপেরও সাধ্য হইব না ছোঁয়ে। আগুন আর লোহারে ভূতেরা জমের মতো ডরায়। ভূতের গন্ধ পাইলেই কোমরের জালকাঠি স্পর্শ কইরা রাম নাম জপ করবা। মনে থাকবো তো? সেই সময় পুত্রদের মতিগতিও বিশেষ সুবিধা ছিল না। পড়াশোনা লাটে উঠেছে, যখন তখন জঙ্গলের মধ্যে ঢুকে যাবার স্বভাব। বিষধর সর্প থেকে শিয়াল খটাসের উপদ্রব কম ছিল না। রাত হলেই শিয়ালের আনাগোনা বাড়ির চারপাশে, আর যখন তখন হুক্কা হুয়া চিৎকার। রাত হলে এক গভীর সংকট তখন আমাদের। দিনের বেলা শেয়ালগুলি থাকে কোথায়? তারা যে বাঁশঝাড়ের দিকটায় থাকে তাও বুঝি। বাড়িতে হাঁস পোষা যায় না। হাঁস কিনে আনার 2 দিনের মধ্যে তারা শেয়ালের পেটে চলে গেল। আমাদের মন খারাপ, সেই জন্য আমরা এই জঙ্গল চেনার একটা রাস্তাও খুঁজে পেয়ে গেলাম। শুধু মনীন্দ্র কাঁটার জঙ্গলই নয়, সঙ্গে নানা লতাপাতার ঝোপ, একেবারে একটা বেলগাছও আবিষ্কার করা গেল। আমার ছোট ভাই পিলু একদিন এসে খবর দিল সে একটি বাসক পাতার গাছ খুঁজে পেয়েছে। বাবা খুবই খুশি। বাবা নিশ্চিন্ত হলে, যাক, অসুখ বিসুখের একটা নিদান পাওয়া গেল। এবার দেখ কোথাও একটা তুলসী গাছ পাওয়া যায় কি না। অবশ্য বাবার বিশ্বাস প্রকৃতির মধ্যেই আছে সর্বরোগহর প্রণালী। ভগবানই সব ব্যবস্থা করে রেখেছেন। সেই বিশাল জঙ্গলের মধ্যে তখন আমাদেরই একটা বাড়ি, আর কোনো বাড়ি ঘরদোর নেই। জ্যাঠামশাই এবং কাকারা 2 ক্রোশ দূরের শহরে বাসা ভাড়া করে আছেন। তখনও তারা জঙ্গলে ঘরবাড়ি বানিয়ে থাকতে সাহস পাচ্ছেন না। তারা মাঝে মাঝে এসে খবর নিয়ে যান আমরা কেমন আছি, অথবা আমরা ঠিকঠাক বেঁচে আছি কি না। সুতরাং এহেন দুঃসময়ে পিলুই নানা খবর নিয়ে আসত, কারণ জায়গাটার সঙ্গে
এবং কিছু স্থানীয় মানুষজনের সঙ্গে সে ভালোভাবে মিশে যেতে পেরেছে। মানুষজন বলতে এই জঙ্গলে শেষ হলে প্রায় ৮ ক্রোশ দূরে কয়েক ঘর অন্তজ লোকের বাস। সেখানে এক ভূতের ওঝার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে তার। সেই খবর দিয়েছে জায়গাটা ভালো না, আপনারা জঙ্গলে ঘরবাড়ি করে আছেন কি করে, এবং এই জঙ্গলটা গোরস্থানেরই একটা অংশ, সেই খবরও দিয়েছে। বাবা খবরটা পেয়ে শুধু বললেন, ভুল, বাজে কথা, থাকলে তেনাগোর সঙ্গে একবার অন্তত দেখা হইতো না। আমার মাকে ডেকে বললেন, তোমার পুত্র কি কইছে? মা শুধু বললেন, যেমন বাপ তেমনি তার ছেলে, একদণ্ড কেউ বাড়ি থাকে না, জঙ্গলটাই এবারে আমাগো খাইব। আমার মার কথাও ঠিক নেই, তার মাথারও ঠিক নেই, কারণ অভাব অনটনে তখন তিনি যা দেবী সর্বভূতেষু হয়ে আছেন। কথায় কথায় বাবাকে খোঁটা দেন, এটা ছিল তার স্বভাব। আরে অত উতলা হইলে চলে, বাবার এক কথা। উতলা না হলেও যে উপায় নেই। পিলু মাঝে মাঝে জঙ্গল থেকে বন আলু তুলে আনলে মা কেমন জীবনে ভরসা পেয়ে যান। দুবেলা আমাদের তখন অন্ন জোটে না। বাবা সাত্ত্বিক ব্রাহ্মণ, তাই প্রমাণ দেবার জন্য নিমতলার নিবারণ দাসের আড়তে গিয়ে বসে থাকেন। নিবারণ দাস আমাদের দেশের লোক। তিনি এই ব্রাহ্মণ পরিবারটিকে প্রতিষ্ঠা করার জন্য সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলতেন, আমাদের ঠাকুরকর্তার কী না ছিল, আর এখন কী অবস্থা। এই পরিবারটিকে প্রতিষ্ঠা করার জন্য তার বাড়িতে একবার শনি পুজোও করালেন, একবার তার এক পুত্রের বিবাহ দিলেন, এবং নানা পার্বণ উপলক্ষে মাঝে মাঝে ঝুড়ি মাথায় করে চাল ডাল তেল নুন পাঠিয়ে দিতেন। এইভাবে বাবার আমার কিছু যজমানও স্থির হয়ে গেল। তখনই এক সন্ধ্যায় একটা চিঠি নিয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে হাজির। গায়ে নামাবলি, পায়ে খড়ম, জঙ্গলে ঢোকার মুখেই হাঁকলেন, এখানে কি আমাদের উপাস্য দেবতা থাকেন? মা একটা কুপি বারান্দায় সবে জ্বালিয়েছেন, ধূপধুনো দিচ্ছেন, তুলসী তলায় গড় হচ্ছেন। আমি বারান্দায় বসে লণ্ঠনের আলোয় পড়ছি। পিলুর সাড়া পাওয়া যাচ্ছে না। কেউ যে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে অদ্ভুত আর্তচিৎকার করছে বুঝতে পারছি, কিন্তু কে এভাবে ডাকতে পারে? বাবা আজ নিজেই বিকেল থেকে কোদাল মেরে কুপিয়ে জঙ্গলের শেকড় বাকড় সাফ করার কাজ লেগেছিলেন। আমাকে তিনি আজ আর সঙ্গে নেননি। সামনে আমার পরীক্ষা, অগত্যা আমিই বাবাকে ডেকে বললাম, দেখুন কে ডাকছে। মা বললেন, সাঁঝবেলায় আবার কোন অতিথি হাজির? আসলে দেশে আমাদের মেলা যজমান এবং শিষ্যবাড়ি ছিল। শিষ্যবাড়ি গেলে গুরুদক্ষিণাও যথেষ্ট পেতেন আমার বাবা। দেশভাগের তাড়নায় শেষে আমাদের এমন পরিণতির কথা কেউ ভাবতেই পারে না। যাই হোক, এতদিনে আমাদের বাড়িতে যে তার বিগ্রহের জন্য একটা ঘরও তুলেছেন বলে রাখা ভালো। আমাদের 3 বিঘে জমির মধ্যে কিছু তাল গাছও আছে, আর আছে 2টো বাঁশঝাড়। বাঁশ এবং তালপাতার ছাউনি দিয়ে ঘরটি তুচ্ছ করার কোনো কারণ থাকে না। মা ঘরটিতে দুবেলা সকাল বিকাল প্রণাম করেন। আমরাও সকালে প্রথমে ওই ঘরটায় মাথা ঠুকি। বাবা স্নান করে বিগ্রহের পূজায় বসে গেলে আর সহজে উঠতে চান না। গরিবের তো ঠাকুর দেবতাই অবলম্বন। আমার মার তাড়া শুরু হয়, আরে তোমার হইল, কখন তোমার ঠাকুর সেবা শেষ হইব? সেই কখন ঢুকছ? তোমার কি ক্ষুধা তৃষ্ণা নাই? আমরা বসে আছি। আরে এ তো মহা ঝামেলা, কি আরম্ভ করলা? ঠাকুর সেবার কি শেষ আছে? আমাগো আর আছেটা কি? তা ঠিক, আমাদের এই বন জঙ্গল পাকপাখালি এবং শিয়াল খটাস বিষধর সর্প ছাড়া আর কিছু অবলম্বন নেই। সবাই যেন পরিবারের সদস্য, কাউকে তাড়া করা যায় না। আছে যখন থাও, তারা তো তোমার কোনো অনিষ্ট করে নাই। ইচ্ছা করলেই কাউরে তুমি বাস্তুচ্যুত করতে পারো না। মা তখন কুপিত হন, তবে কোনো তর্ক জুড়ে দিতে সাহস পান না। বাস্তুচ্যুত হলে কি হয় তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তখনই আবার সেই এক কণ্ঠস্বর, আমাদের উপাস্য দেবতা কি এই বন জঙ্গলে থাকেন?
বাবা বাধ্য হয়ে আমাকে বললেন, যাও তো, দেখো তো কে ডাকতে আসে, তারে পথ দেখাইয়া নিয়ে আসো। মা বললেন, তুমি কি, কে না কে ডাকে তার খোঁজ নিতে ছেলেরে পাঠাইতেছ, কিছু একটা হইলে? অগত্যা বাবা বললেন, ঠিক আছে, আমিই যাইতেছি। জনমনুষ্যহীন এমন নির্বান্ধব জায়গায় এই রাতে কি তিনিই হাজির? জায়গাটা যে ভালো না সে তো পিলুই বলেছে। কে কখন ভূতের বেশে হাজির হবে ঠিক কি? এক নিবারণ দাস ছাড়া কেউ বড় আসে না। নতুন যজমানরা কেউ কেউ আসে ঠিক, তবে সকালেই আসে, কারণ এই জঙ্গলের সামনে অন্ধকারে এসে দাঁড়ালেই গায়ের লোম খাড়া হয়ে যায়। বাবা অগত্যা বাধ্য হয়ে একটা হ্যারিকেন হাতে এগিয়ে গেলেন। কি দেখতে কি দেখে ফেলবেন এই আতঙ্কে তিনিও অস্থির ছিলেন। কোনো রকমে বললেন, আপনি কে, আপনি কোথায়? আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমাকে স্পর্শ করা যায় না, দেখাও যায় না। আমার দায় ছিল, তাই দিয়ে গেলাম। নিবারণ দাস আপনার গতিবিধি সব জানে, তারই পরামর্শ মতো দিয়ে গেলাম। আতঙ্কে বাবা চোখ বুজেই ছিলেন, কেবল বলছেন, আপনি কোথায়? কিন্তু কোনো আর সাড়া নাই। সাড়া না পেয়ে চোখ খুলতেই তিনি দেখলেন একটা পুঁটলি তার পায়ের কাছে পড়ে আছে। খুলে দেখলেন একটা কাঠের ছোট বাক্স। খুলে দেখলেন কিছু স্বর্ণমুদ্রা, একটি চিরকুট, তাতে লেখা রয়েছে ঠাকুরের প্রণামী। আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।